তাদের জায়গা থেকে এখন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কথা বলছে, কিন্তু বিএনপি যে তাদের জায়গা থেকে এখন সেই যেই ধরনের অপকর্মগুলো তারা করছে, যে প্রতারণা করছে, এটা নিয়ে কথা বলে তাদের কোনো গাছ নাই। তারা হামের টিকা নিয়ে ব্যস্ত, রোম যখন পুড়ছিল, নীরো তখন এভাবেই বাঁশি বাজাচ্ছিলেন। আপনারা পড়ে আছেন হামের টিকা নিয়ে। যখন জুলাই সনদ নিয়ে বিএনপি তালবাহানা করছে, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করছে না, তখন আপনারা খুবই তুচ্ছ একটা ব্যাপার সেই হামের টিকা নিয়ে বসে আছেন। অথচ এই হাম মহামারীতে সরকারি হিসাবেই মৃত্যুর সংখ্যা 500-র কাছাকাছি চলে গেছে। রোম যখন পুড়ছিল, সত্যিই কি তখন নীরো বাঁশি বাজাচ্ছিলেন? এটা নিয়ে ইতিহাসে বহুজনের বহু গবেষণা রয়েছে, কারণ এটা একটা প্রবাদ, পৃথিবীর ইতিহাসে অন্যতম বিখ্যাত একটা প্রবাদ। সেই প্রবাদ বছরের পর বছর ধরে প্রচলিত প্রবাদে পরিণত হয়েছে সারা পৃথিবীতে। বাংলাদেশে সার্জিস আলমদের কাণ্ড কারখানা দেখলে সেটাই মনে হয়, এবং সার্জিস আলমদের গুরু প্রফেসর ইউনুস যে মেটিকুলাস কাজ গতকালকে করেছেন, সেটা আরও বেশি ঘৃণা যোগ্য এবং ঘৃণা প্রাপ্তির তিনি কাজ করেছিলেন। সত্যিই তার এই কর্মকাণ্ড বলে দেয় যে রোম যখন পুড়ছিল তখন নীরো মনের সুখে বাঁশি বাজাচ্ছেন। আমাদের দেশের নীরো হয়েছেন প্রফেসর ইউনুস। সারা দেশে যখন হামে শত শত হাজারো শিশুর মৃত্যু হচ্ছে, ঠিক তখন তিনি বিদেশি লোকজনের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে কিভাবে কাজ করা যায়, সামাজিক ব্যবসার মাধ্যমে কিভাবে কাজ করা যায়, সেই মিটিং করছেন, সেমিনার করছেন, সিম্পোজিয়াম করছেন, এবং সেগুলো ফেসবুকে পোস্ট দিচ্ছেন হাস্যোজ্জ্বল ছবিসহ। কি ভয়ঙ্কর চিত্র! এই ভয়ঙ্কর চিত্র নিয়ে কথা বলবো সাথে হামের এই ঘটনাকে কেন্দ্র করে আজকে সুপ্রিম কোর্টে পর্যন্ত আইনজীবীদের প্রতিবাদ এবং ইউনুস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের শাস্তি দাবি করা হলো কিভাবে, সেটা জানার মাধ্যমে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রোম যখন পুড়ছিল তখন নীরো বাঁশি বাজাচ্ছিল। বাংলাদেশ যখন হামে কাঁপছে তখন প্রফেসর ইউনুস বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে বিদেশিদের সঙ্গে মিটিং করছেন। অথচ তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের স্বাস্থ্য খাতকে ডুবিয়েছেন, টিকা না কিনে আজকে হামের মহামারী তৈরি করেছেন। আর তার সাঙ্গপাঙ্গরা তার পক্ষে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করতে ব্যস্ত, হামের এই ব্যাপারটাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে ব্যস্ত। তাদের একমাত্র চিন্তা যে জুলাই আন্দোলনে যারা মারা গেছে তারাই একমাত্র মানুষ, আর হামে যারা মারা যাচ্ছে তারা সম্ভবত কুকুর বিড়ালের বাচ্চা, এরা মানুষের বাচ্চাই না। এই বাচ্চাগুলোর মৃত্যু তাদেরকে এতটুকু আহত করতে পারছে না। প্রফেসর ইউনুস কেউ না, এতটা অমানবিক মানুষ কি কেউ হতে পারে? যখন তিনি তার পেজ থেকে পোস্ট দেন বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে তিনি বিদেশিদের ডেকে এনে মিটিং করছেন, এবং সেই মিটিংয়ের মূল কারণটা হচ্ছে তার সামাজিক ব্যবসার ইস্যু। সেটা কি বলছেন তিনি তার পোস্টে? দুটো ছবি দিয়ে সেই পোস্ট তিনি করেছেন, তার পোস্টটা দেখে নিন। সেখানে তিনি লিখেছেন যে হাই লেভেল কনভারসেশন অন দ্য ফিউচার অফ হেলথ কেয়ার ইন বাংলাদেশ। কি ভয়ঙ্কর কথা! বাংলাদেশের স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ নিয়ে হাই লেভেলের কনফারেন্স করছেন তিনি। সেখানে পোস্টে তিনি লিখেছেন তার পেজে, আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা অ্যাপেক্স হেলথের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ গ্রামীণ সামাজিক স্বাস্থ্য সেবা ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন। গ্রামীণ হেলথ কেয়ার ট্রাস্টের নির্বাহী দল ও উপদেষ্টাদের দ্বারা আয়োজিত এই বৈঠকে সামাজিক ব্যবসার কাঠামোর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা, একাডেমিক প্রোগ্রাম এবং স্বাস্থ্যসেবা প্রদানের মডেলের মাধ্যমে কিভাবে বাংলাদেশ জুড়ে অর্থপূর্ণভাবে সক্ষমতা তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনাগুলো এমন সব উদ্যোগের ভিত্তিতে স্থাপন করেছে যেখানে উদ্দেশ্যকে সামনে রেখে দূরদৃষ্টি, অঙ্গীকার এবং অংশীদারিত্ব গড়ে তোলা হয়।
হ্যাঁ, এই মানে কনফারেন্স তিনি করছেন এবং এই কনফারেন্স তিনি করছেন এটাকে প্রচণ্ড সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়ন শাহের। তিনি ইউনূসের এই পোস্ট এবং ফিনান্সিয়াল এক্সপ্রেসের হাম নিয়ে অসহায় বাবা কিভাবে কাতরাচ্ছে হাসপাতালে সেরকম একটা নিউজ পাশাপাশি দিয়ে সেই পোস্টটা আপনি মানে যেটা তিনি দিয়েছেন, যে ছবিটা তিনি দিয়েছেন সেই ছবিটা একটু দেখে নিতে পারেন। সেখানে তিনি জুলকারনায়ন শাহের লিখছেন যে ভদ্র অভিভাবকদের সন্তান হওয়ার একটা হ্যাপা হলো চাইলেই মনটা খুলে গালিগালাজ করা যায় না, আর এখন তো সাথে যোগ হয়েছে কিছুটা পরিচিতিও, তাই মুখটা যেভাবে ইচ্ছা সেভাবে খারাপ করতে পারি না, নোংরা শব্দ সেভাবে লিখতে পারি না। ইউনূসের এই পোস্টটা দেখার পর কাল থেকে একরকমের অস্বস্তি বোধ করছি। লোকটার ইডিওসির মাত্রাটা একটু দেখুন। দেশে যখন তার অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও হঠকারী সিদ্ধান্তের কারণে হামের প্রকোপে 400-র বেশি শিশু প্রাণ হারিয়েছে, এই গন্ডার চামড়ার অধিকারী লিখেছে এ হাই লেভেল কনভারসেশন অন দ্য ফিউচার অব দ্য হেলথ কেয়ার ইন বাংলাদেশ। কি ভয়ঙ্কর ব্যাপার। তিনি তারপরে লিখছেন বয়সের সাথে সাথে সম্ভবত এই লোকটার চক্ষু লজ্জা লোপ পেয়েছে। সে এখনো কোন মুখে বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে কথা বলে? অবশ্য অনেক বিজ্ঞ লোকই মনে করেন যে ইউনূস বেশিরভাগ কথাই পশ্চাৎ মুখ দ্বারা নির্গত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর চাইতে ভয়ঙ্কর সমালোচনা হতে পারে? মানে সরাসরি বলছেন যে প্রফেসর ইউনূস এই সাধারণ মুখ দিয়ে আমরা যে কথা বলি সেই মুখ দিয়ে কথা বলেন না, পেছনের মুখ দিয়ে কথা বলেন এবং সেই কথাতে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায়। আর সাথে সাথে আমাদের সরকারি ও বিরোধী দল এই দুই পক্ষই ইউনূস প্রশাসনের ব্যর্থতার কারণে যে 400-র বেশি মানুষের সন্তান মারা গেছে সেসব নিয়ে আলোচনা করতে নারাজ। ইউনূস প্রশাসনকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে এখন আর কেউ রাজুতেও ডাক দিচ্ছে না, কোনো ভবন অভিমুখে যাত্রাও করছে না, কারণ লক্ষ্য তো তাদের পূর্ণ হয়ে গেছে। জাতিগতভাবে আমরা এমন বিশেষ গুণের অধিকারী যতক্ষণ পর্যন্তরা নিজেরা বাটাম খাই ততক্ষণ পর্যন্ত আমরা সব কিছুই এক প্রকার গ্যারান্টেড হিসেবেই ধরে নিই। বাই দ্য ওয়ে, ইনকিলাব মঞ্চ কি ডিজলভ করা হয়েছে? সেই প্রশ্নও তিনি করেছেন যে ইনকিলাব মঞ্চের সোচ্চার হওয়ার দৃশ্য দেখা যাচ্ছে না, রাজুতে কাউকে ডাকা হচ্ছে না, সংসদে এটা নিয়ে কথা হলো না, বিরোধী দল সরকারি দল সবারই এক ধরনের প্রচেষ্টা ইউনূস সরকারকে কিভাবে সেভ করা যায়, ইউনূস সরকারকে বাইপাস করে কিভাবে এটা আওয়ামী লীগ সরকারের উপরে চাপিয়ে দেওয়া যায়, আওয়ামী লীগ সরকারের 10 বছর থেকে এর ব্যর্থতা রয়েছে এটা বলে ইউনূস সরকারের অপরাধ কমানো যায়, সেই চেষ্টাই সবাই মত্ত। অথচ আমরা জানি এটা বিশ্ব স্বীকৃত ব্যাপার, আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার বহু অপরাধ রয়েছে, বহু খারাপ কাজ রয়েছে, কিন্তু এই স্বাস্থ্য খাত, বিশেষ করে স্বাস্থ্য খাতে না, বিশেষ করে এই টিকার ব্যাপারে পৃথিবীতে একটা আইকনিক জায়গায় যেতে পেরেছিল বাংলাদেশ, যার স্বীকৃতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সব জায়গা থেকে আমরা পেয়েছি। টিকার ক্ষেত্রে বাংলাদেশ অনন্য উচ্চতায় উঠেছিল এবং প্রায় শতভাগ টিকা দেওয়া এবং শিশুদেরকে রোগমুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশ পুরোপুরি সফল ছিল। সেই জায়গা থেকে প্রফেসর ইউনূস যে জায়গায় নিয়ে গেছেন, এটাকে প্রফেসর ইউনূসের অপরাধকে কমানোর জন্য কখনো সার্জিসরা ওইভাবে বলছেন যে জুলাই সনদ হচ্ছে না, এটা নিয়ে মাথা ব্যথা নেই, আপনারা পড়ে আছেন হামের টিকা নিয়ে, এই অধ্যত্বও দেখানো যখন হচ্ছে, কখনো কখনো বলছে যে 10 বছর ধরে এটা করা হয়নি, 10 বছর ধরে মানে টিকা কার্যক্রম কমিয়ে দেওয়া হয়েছে, সেটা প্রফেসর ইউনূসের আমলে এসে অনেক বেশি হয়ে গেছে, এই কারণেই আজকে এই অবস্থা। এভাবে ন্যারেটিভ তৈরি করে তার অপরাধ কমানোর চেষ্টা করছেন। এই ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখছি যে আজকে সুপ্রিম কোর্টে এটা নিয়ে একটা মানে প্রতিবাদ হয়েছে, মানববন্ধন হয়েছে, র্যালি হয়েছে। সেই ছবিটা দেখে নিন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ আইনজীবীরা তারা একটা ব্যানার নিয়ে প্রতিবাদ করেছেন, সেখানে লেখা হামে আক্রান্ত নিষ্পাপ শিশু হত্যাকারী ইউনূস ও নূরজাহান গংদের বিচার চায়।
আদালতে পর্যন্ত এটা, আদালত প্রাঙ্গণে পর্যন্ত এটা হচ্ছে, কিন্তু এমন দৃশ্যও আমরা দেখছি না যে এত শিশু মারা যাওয়া, রীতিমতো মহামারীর আকার ধারণ করা এই সাবজেক্টে আদালতের কোনো বেঞ্চ থেকে সুমোটো রুল জারি করার ব্যাপারও দেখছি না। কারণ বিভিন্ন সময় বিভিন্ন মানবিক কিংবা গুরুত্বপূর্ণ ইস্যুতে মাঝে মাঝেই আদালত সুমোটো রুল জারি করে, স্বপ্রণোদিত হয়ে রুল জারি করে, কোনো রিট করা লাগে না। আদালত মনে করেন যে এটা রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করে এবং সরকারকে জবাবদিহির মধ্যে আনে। কিন্তু সেটাও দেখা যাচ্ছে না। একটা সুমোটো রুল কি আমরা প্রত্যাশা করতে পারি না যে আদালত থেকে বলা হবে সরকারকে যে এর প্রকৃত কারণ অনুসন্ধান করা, কার গাফিলতির জন্য এটা হয়েছে সেই তথ্য অনুসন্ধান করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক? দর্শক, আপনার কি মনে হয় কোন পথে যাচ্ছে? রোম যখন পুড়ছে, অর্থাৎ বাংলাদেশ যখন হামে ধুঁকছে, ভয়ঙ্কর অবস্থা যখন তৈরি হয়েছে, তখন নিররূপে প্রফেসর ইউনূস বাঁশি বাজাচ্ছেন, আনন্দ করছেন। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।